সবাইকে ধন্যবাদ। Hypertensive heart disease in pregnancy is a very important topic. We are facing this problem every day in our Julian, तो चार्जर कनेक्शन चलता है। everyday life. So I am requesting that today's speaker to go on to the topics of our today details. থ্যাংক ইউ। আমাদের ফজলু ভাইকে ধন্যবাদ। আমরা আসলে শুরু করতে পারি, কারণ হচ্ছে একটু সময় চলে গেছে অনেক, আর সময় নষ্ট না করে আমরা শুরু করতে চাচ্ছি। আসলে প্রেগনেন্সি, হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের সর্বশেষ আমরা আসলে কার্ডিওলজিস্ট যারা, তারা কিছু গাইডলাইন আমরা ফলো করি, যেমন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি and American Heart Association আর ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি লেটেস্ট গাইডলাইন গুলো আমরা সাধারণত ফলো করার চেষ্টা করি। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করবো, যেটা হলো ইএসসি 2025, যে প্রেগনেন্সি উপর যে তারা যে গাইডলাইনটা পাবলিশ করছে, সেই গাইডলাইনটার আলোকে আমি হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি নিয়ে আলোচনা করবো। হাইপারটেনশনে দেখা যাচ্ছে যে কিছু ধরনের প্রেগনেন্সিতে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু চেঞ্জ হয়, যেটা হচ্ছে আপনার, যেমন হিমোডাইনামিক কিছু চেঞ্জ আমরা দেখি, যেমন কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় প্রেগনেন্সিতে, প্লাজমা ভলিউম বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, তারপর হলো আবার পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে। 6 সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে পোস্টপার্টাম পিরিয়ডে 6 উইকের সময় আবার এই যে চেঞ্জটা হয়, চেঞ্জটা আবার রিকভারি হয়ে নর্মালে চলে আসে। যেমন ইসি তো আমরা কিছু চেঞ্জ পাই ডিউরিং প্রেগনেন্সি, যেমন এই চেঞ্জ পেলে অনেক সময় মনে হবে যেন ইস্কেমিক হার্ট ডিজিজ কিনা, যেমন টি ইনভার্সন হয়, শর্ট পিয়ার ইন্টারভেল থাকে, অনেক সময় প্রমিনেন্ট কিউএফ, কিউএফ থাকলে তো অনেক সময় মনে হবে যেন ওল্ড মার্কটা ইনফাকশন কিনা। দেখা যাচ্ছে যেগুলো নর্মাল চেঞ্জ, যে ইসিজি কিছু পরিবর্তন আমরা পাই। তারপর ইকোকার্ডিওগ্রাম যদি করি, আমরা দেখি কিছু চেঞ্জ আসে, যেমন লেফট এট্রিয়াম সাইজ এবং ভলিউমটা বেড়ে যায়, লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ডাস্ট্রিক যে ডায়ামিটারটা বেড়ে যায়, এলবি মাস বেড়ে যায়, এগুলো নর্মাল চেঞ্জ। এবং প্রেগনেন্সিতে আমরা দেখি যে আমাদের কার্ডিওভাস্কুলার যে ডিজিজ গুলো, 12টা ডিজিজ নিয়ে আমরা বেশি কনসার্ন থাকি প্রেগনেন্সিতে, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, ভেনাস এন্ড পালমারি থ্রম্বোএম্বোলিজম, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, cardiac channelopathy and pulmonary hypertension, aortic disease, arrhythmia, heart failure, valvular heart disease, cardiomyopathy and hypertensive disease। সবচেয়ে কমন যেগুলো আমরা ফেস করি, হাইপারটেনসিভ ডিসঅর্ডার এন্ড কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে বেশি আমরা ফেস করি। কমন কার্ডিওভাস্কুলার প্রবলেম ডিউরিং দ্য প্রেগনেন্সি যেগুলো থাকে, যদি অ্যাসোসিয়েটেড থাকে, এগুলো ওয়ার্সেনিং হতে পারে প্রেগনেন্সির কারণে। আবার নতুন করে কিছু জিনিস ইস্যু তৈরি হয় কার্ডিওভাস্কুলার, যেমন একটা হলো হাইপারটেনসিভ ডিসঅর্ডার, আগে কিছুই ছিল না, ডিউরিং প্রেগনেন্সিতে চলে আসলে হাইপারটেনশন, আর একটা হচ্ছে পেরিকার্ডিয়াম কার্ডিওমায়োপ্যাথি। এই দুটো হচ্ছে নতুন ইস্যু হিসেবে আসতে পারে। আর অন্যান্য কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো প্রেগনেন্সির সাথে থাকে, যেগুলো হচ্ছে অ্যাগ্রাভেট করতে পারে, ওয়ার্সেনিং সিচুয়েশন হতে পারে। হাইপারটেনসিভ ডিসঅর্ডার যদি আমরা দেখি, যেটা হচ্ছে মোস্ট কমন কার্ডিওভাস্কুলার ইস্যু দ্যাট অ্যারাইজেস ডিউরিং দ্য প্রেগনেন্সি, এবং এটাকে আমাদের যে লেটেস্ট 2025 এর ইএসসি গাইডলাইন অনুযায়ী এই হাইপারটেনশন ইন প্রেগনেন্সি তারা যে যেভাবে ডিফাইন করছে, সেটা হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন অর ইকুয়াল টু 140 মিলিমিটার মার্কারি রিডিং in the office or hospital on two separate occasion, মানে অফিস হোক, হসপিটাল হোক, আপনার অফিসে দুইটা সেপারেট ওকেশনে আপনার, বড় যদি আমরা পাই সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন ইকুয়াল টু হাইপারটেনশন ইন প্রেগনেন্সি, অথবা মোর দেন ইকুয়াল টু 15 মিনিট এফার্ট ইন সিভিয়ার হাইপারটেনশন। যেমন সিভিয়ার হাইপারটেনশনের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি মোর দেন ইকুয়াল টু 160, আর ডায়াস্ট্রিক হচ্ছে মোর দেন ইকুয়াল টু 110 মিলিমিটার মার্কারি যদি বেশি হয়, এরকম একটা সিচুয়েশনের ক্ষেত্রে আমি 15 মিনিট পরেই আবার আরেকটা ব্লাড প্রেশার রিডিং করব। সেই ক্ষেত্রে যদি আমি একই রকম পাই, তাহলে আমি তাকে লেভেল করব।
আর যখন আমি দেখতেছি যে এর ভিতরে হয়, সেই ক্ষেত্রে আমার দুইটা অকেশন ডিফাইন করতে হবে যে হাইপারটেনশন ইন প্রেগনেন্সি। নেক্সট হলো ক্লাসিফাই যদি করি আমরা, যেমন এখানে 5টা গ্রুপে আমরা ভাগ করতে পারি হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। একটা হচ্ছে প্রি এক্সিস্টিং আর ক্রনিক হাইপারটেনশন, মানে আগে থেকেই তার হাইপারটেনশন আছে। তারপরে হচ্ছে গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশন, যেটা হচ্ছে প্রেগনেন্সিতে অ্যাবসলিউটলি প্রেগনেন্সিতে হয়। নেক্সট প্রি এক্লাম্পসিয়া, প্রি এক্সিস্টিং হাইপারটেনশন প্লাস সুপার ইম্পোজ প্রি এক্লাম্পসিয়া and antenatally unclassified hypertension। আমরা যদি একটা একটা করে দেখি, যেমন প্রি এক্সিস্টিং ক্রনিক হাইপারটেনশন হচ্ছে আমরা বলছিলাম যে ক্রনিক হাইপারটেনশন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে মাঝখানে একটু ইন্টারনেটের কানেকশনের সমস্যার জন্য প্রবলেম হয়ে গেছে। আহ, আমরা যেটা বলছিলাম ক্রনিক হাইপারটেনশন হলো যে 20 উইকের আগেই যদি হাইপারটেনশন ডিটেকশন হয় অথবা আগে থেকেই যদি তার হাইপারটেনশন থাকে তার উপর প্রেগনেন্সি। আর যেটা পারসিস্ট করবে হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ডে মোর দেন 6 উইক এর বেশি সময় প্রোটিনিউরিয়া থাকতে পারে অ্যাসোসিয়েটেড। এবং এই হাইপারটেনশনকে আমরা 4টা ভাগে ভাগ করি, যেমন প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, হোয়াইট কোট হাইপারটেনশন, মার্কস হাইপারটেনশন হিসেবে আমরা লেভেল করতে পারি। নেক্সট হলো গেস্টেশনাল হাইপারটেনশন, যেটা হলো অ্যাবসলিউটলি প্রেগনেন্সির সাথে রিলেটেড, যেমন হাইপারটেনশন হুইচ ডেভেলপড আফটার 20 উইক gestation and usually resolve within the 6 week postpartum। 6 উইক postpartum, 6 উইকের পরে সাধারণত হাইপারটেনশনটা আপনার অটোমেটিকলি রিজলভ হয়ে যায়। Characterized by the new high blood pressure without other sign of the organ damage। নিউ হাই কোনো অর্গান ড্যামেজ নাও থাকতে পারে, উইদাউট এনি সাইন অফ অর্গান ড্যামেজ। সাধারণত দেখা যায় পারসিস্টেন্ট হাইপারটেনশন যদি থাকে তার সাথে অর্গান ড্যামেজ থাকতে পারে। Transient gestational hypertension, usually detected in the clinic, but then settle with repeated blood pressure measurement and taken over several hours। মানে দেখা যাচ্ছে কিছু প্রথমে একটা ব্লাড প্রেশার আমরা বেশি পেলাম, কিছু সময় রেস্ট নেওয়ার পর ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে গেল। And associated with a 40% risk of development of true gestational hypertension। যাদের ক্ষেত্রে এই যেমন ট্রানজিশনাল গেস্টেশনাল হাইপারটেনশন থাকে তাদের 40% কেসে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ট্রু গেস্টেশনাল হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে। or pre-eclampsia in the remainder of pregnancy, thus requiring the careful follow-up, এবং pre-eclampsia ডেভেলপ করতে পারে। pre-eclampsia আমরা কখন বলবো? যদি gestational hypertension accompanied by one or more of the following new onset condition at or after 20 week of gestation। মানে 20 সপ্তাহ পর থেকে আমরা যদি এই তিনটার যে কোনো একটা অথবা তার বেশি যদি সিচুয়েশন আমরা পাই, যেমন প্রোটিনিউরিয়া যদি থাকে, অথবা আদার ম্যাটার্নাল অর্গান ডিসফাংশন এন্ড ইউটেরো প্লাসেন্টাল ডিসফাংশন যদি থাকে, তখনই আমরা তাকে বলবো প্রি এক্লাম্পসিয়া। যেমন আদার অর্গান ডিসফাংশন গুলো, যেমন more severe form of the gestational hypertension that also involve the sign of organ damage and increase in women long-term risk of cardiovascular disease। এবং যাদের প্রি এক্লাম্পসিয়া থাকে তাদের দেখা যাচ্ছে যে পরবর্তী লাইফে তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ব্রেন স্ট্রোক, তার করোনারি আর্টারি ডিজিজের সম্ভাবনা কিন্তু বেশি থাকে যাদের প্রি এক্লাম্পসিয়া হয়। প্রি এক্লাম্পসিয়াতে যে প্রোটিনিউরিয়ার কথা বলা হয়, প্রোটিনিউরিয়াকে ডিফাইন করা হচ্ছে যে urinary albumin excretion in a 24-hour urinary sample more than 0.3 gram per day, অথবা urinary ACR in a random spot urine sample more than 30 milligram per millimole, অথবা 0.3 milligram per milligram যদি হয় urinary ACR albumin creatinine ratio, সেই ক্ষেত্রে আমরা প্রোটিনিউরিয়া বলবো। নেক্সট হলো আদার অর্গান ড্যামেজ, যেগুলো অর্গান ডিসফাংশনের ভিতরে হচ্ছে, যেমন আমরা এখানে 4টা অর্গানের কথা আমরা বলি, যেমন একটা হচ্ছে একিউট কিডনি ইনজুরি, লিভার ডিসফাংশন, নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, একটা হচ্ছে হেমাটোলজিক্যাল কমপ্লিকেশন। কিডনি ইনজুরি হচ্ছে যদি ক্রিয়েটিনিন লেভেল মোর দেন ইকুয়াল টু 90 মাইক্রোমোল পার লিটার বা 1 মিলিগ্রাম পার ডিএল যদি হয়। আর লিভার ফাংশন হলো এসজিপিটি মোর দেন 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এর সাথে হচ্ছে আপনার রাইট হাইপোকন্ড্রিয়া, এপিগ্যাস্ট্রিক অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, না থাকতে পারে। নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হচ্ছে যেমন এক্লাম্পসিয়া, কনভালশন থাকে,
altered mental status, blindness, stroke, ক্লোনাস, সিভিয়ার হেডেক, পারসিস্টেন্ট ভিজুয়াল স্কোটোমা থাকতে পারে, যে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন। আর হেমাটোলজিক্যাল কমপ্লিকেশন হলে প্লেটলেট কাউন্ট লেস দেন 1,50,000, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন এন্ড হিমোলাইসিস থাকে। আর ইউটেরো প্লাসেন্টাল ডিসফাংশন হলো হওয়ার জন্য যেমন আইইউজিআর, abnormal umbilical artery Doppler waveform analysis, or stillbirth. Pre-existing hypertension superimposed preeclampsia. Pre-existing hypertension associated with any of the above maternal organ dysfunction. যে organ dysfunction কথা আমরা বললাম, যদি associated পাওয়া যায় consistent with preeclampsia, that means তার আগে থেকে hypertension আছে, তার সাথে যদি আমরা organ dysfunction পাই তখন তাকে আমরা preeclampsia হিসাবে লেবেল করব, consistent with preeclampsia, or a further increase in blood pressure with new onset proteinuria. এবং নতুন যদি proteinuria ডেভেলপ করে তখন আমরা এটাকে লেবেল করি যে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন সুপারইম্পোজ প্রিএক্লাম্পসিয়া। নেক্সট হলো অ্যান্টিনাটালি আনক্লাসিফাইড হাইপারটেনশন। যখন when blood pressure is first recorded after 20 weeks of the gestation and hypertension is diagnosed, reassessment is necessary at or after 6 weeks postpartum. If hypertension resolve, it should be reclassified as gestational hypertension. Whereas if hypertension persists, it should be reclassified as pre-existing or chronic hypertension. যেমন একটা পেশেন্টকে আমরা 6 সপ্তাহের ভিতরে রিজলভ হলে আমরা বলি যে সেটা গেস্টেশনাল হাইপারটেনশন, কিন্তু না হইলে হচ্ছে না, তখন সেটা চলে যাবে আবার রিক্লাসিফাইড প্রি এক্সিস্টিং বা ক্রনিক হাইপারটেনশন। অ্যাক্লাম্পসিয়া আমরা কখন বলি? যখন হচ্ছে নিউ অনসেট সিজার অর কমা ইন এ প্রেগন্যান্ট ওমেন উইথ প্রি-এক্লাম্পসিয়া। যদি প্রি-এক্লাম্পসিয়া পেশেন্টের সাথে সিজার থাকে অথবা কমা থাকে তখন আমরা তাকে অ্যাক্লাম্পসিয়া হিসেবে লেবেল করি। এখন প্রি-এক্লাম্পসিয়া কাদের হয়? যেমন এখানে কিন্তু হাই রিস্ক কিছু ফ্যাক্টর আছে, আমরা মডারেট রিস্ক কিছু ফ্যাক্টর আমরা পাই। হাই রিস্ক ফ্যাক্টর গুলোর মধ্যে হলো যেমন হাইপারটেনসিভ ডিসঅর্ডার ডিউরিং এ প্রিভিয়াস প্রেগনেন্সি, মানে আগের প্রেগনেন্সি যদি হাইপারটেনশন থাকে, অথবা ক্রনিক হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ, টাইপ 1 or type 2 diabetes mellitus, autoimmune disease such as SLE, antiphospholipid syndrome, assisted reproductive therapy in the current pregnancy. এই ফ্যাক্টর গুলো যদি থাকে তখন তার হচ্ছে প্রি-এক্লাম্পসিয়ার রিস্ক কিন্তু বেশি। আর মডারেট রিস্ক ফ্যাক্টর ফর দ্য প্রি-এক্লাম্পসিয়া হলো যেমন নালিপারিটি, এজ মোর দেন 40 years, pregnancy interval of more than 10 years, BMI more than or equal to 35 kg per meter square at the first visit, আর family history of pre-eclampsia and multi-fetal pregnancy যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে মডারেট রিস্ক ফর প্রি-এক্লাম্পসিয়া। এখন আমরা যদি ম্যানেজমেন্ট দেখি, যে আমরা মোটামুটি একটা ক্লাসিফিকেশন গুলো আমরা দেখলাম যে কত ধরনের হাইপারটেনসিভ ডিসঅর্ডার হইতে পারে হাইপারটেনশন ইন প্রেগনেন্সিতে, আর হচ্ছে এর কনসিকুয়েন্স কি হইতে পারে, আর তার সাথে হচ্ছে যে ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। যেমন আমরা দুইটা গ্রুপে ভাগ করি, একটা হচ্ছে যে মোর দেন 160/110 millimeter mercury, more than or equal to, আরেকটা হচ্ছে যে 140 systolic, 140 to 159, আর diastolic 90 to 109। দুইটা গ্রুপে আমরা ভাগ করি। যে প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে ডো নট অ্যাডমিট দ্য হসপিটাল, মানে এই রোগীদের ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, সে আউটডোর বেসিসে ট্রিটমেন্ট নিতে পারে। আর যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার 160/110 millimeter mercury বা তার বেশি যদি হয়, সেক্ষেত্রে হসপিটালে ভর্তি করার জন্য অ্যাডভাইস করা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখতে হবে প্রোটিনিউরিয়া আছে কিনা, তার ম্যাটারনাল অর্গান ডিসফাংশন অথবা ইউটেরো প্লাসেন্টাল ডিসফাংশন আছে কিনা, যদি থাকে সেকে প্রি-এক্লাম্পসিয়া হিসেবে লেবেল করতে হবে এবং তাকে হচ্ছে ইভালুয়েট, মানে তাকে ট্রিটমেন্ট করতে হবে ওইভাবেই, এবং তাকে স্পেশাল কেয়ার নিতে হবে। আর যদি প্রোটিনিউরিয়া বা ম্যাটারনাল অর্গান ডিসফাংশন বা ইউটেরো প্লাসেন্টাল ডিসফাংশন যদি না থাকে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে ব্লাড প্রেশার 140/90 নিচে রাখার জন্য। আর তারপরে 140 নিচে যদি নেমে আসে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, রেগুলার মনিটরিং করবো।
আর যার ক্ষেত্রে 160 বা 110 এর বেশি থাকবে সেই ক্ষেত্রে তাকে ভর্তি করাবো এবং প্রি এক্লাম্পসিয়া সাইন আছে কিনা দেখতে হবে। এবং তারও ব্লাড প্রেশার আমাদের টার্গেট হলো 140/90 নিচে নামে আনতে হবে এবং স্পেশালি মনিটর করতে হবে। এবং ম্যানেজমেন্টের যেটা হচ্ছে এইম, আমাদের উদ্দেশ্য হলো সিস্টোলিক ব্লাড প্রেশার 140 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক প্রেশার 90 মিলিমিটার মার্কারি নিচে আমাদের নিয়ে আসতে হবে। আর যদি 160 মিলিমিটার মার্কারি বা 110 এর বেশি হয় সেক্ষেত্রে হসপিটালে অ্যাডমিশন করতে হবে, ক্লাস 1 রিকমেন্ডেশন। আর সিভিয়ার হাইপারটেনশন যদি হয় যেমন 160/110 সেই ক্ষেত্রে আইবি লেভোটেলল, ইউরাপিডিল, নিকারডিপিন ইনজেক্টেবল, আর ওরাল হচ্ছে নিফিডিপিন অথবা মিথাইল ডোপা দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। ইন্টারভেনাস হাইড্রালাজিন হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। আর এই ড্রাগ গুলো ফার্স্ট লাইন যেটা লেভোটেলল, ইউরাপিডিল, নিকারডিপিন and oral nifedipine or methyl dopa হচ্ছে ফার্স্ট লাইন অফ ড্রাগ। সেকেন্ড লাইন হচ্ছে ইন্টারভেনাস হাইড্রালাজিন যদি সিভিয়ার হাইপারটেনশন থাকে প্রেগনেন্সি। আর যদি প্রি এক্লাম্পসিয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন 75 to 150 মিলিমিটার মার্কারি হচ্ছে আপনার যে সমস্ত রোগীর ক্ষেত্রে যেমন মডারেট এবং হাই রিস্ক ফ্যাক্টর ফর প্রি এক্লাম্পসিয়া যদি থাকে, প্রি এক্লাম্পসিয়া প্রিভেন্ট করার জন্য লো ডোজ অ্যাসপিরিন ইউজ করা যায়। এবং অ্যাটলিস্ট ওয়ান হাই রিস্ক ফ্যাক্টর অথবা দুইটা যদি মডারেট রিস্ক ফ্যাক্টর থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 12 উইক থেকে শুরু করে 36 এবং 37 উইক পর্যন্ত লো ডোজ অ্যাসপিরিন দিতে হবে টু প্রিভেন্ট দ্য প্রি এক্লাম্পসিয়া। যদি এক্লাম্পসিয়া রিস্ক ফ্যাক্টর গুলো যদি থাকে যেমন একটা মেজর রিস্ক ফ্যাক্টর মানে হাই রিস্ক ফ্যাক্টর অথবা দুইটা যদি মডারেট রিস্ক ফ্যাক্টর থাকে সেই ক্ষেত্রে লো ডোজ অ্যাসপিরিন দিতে হবে ফর দ্য প্রিভেনশন অফ প্রি এক্লাম্পসিয়া। নেক্সট হলো যে গেস্টেশনাল যে হাইপারটেনশন সেই ক্ষেত্রে হলো ড্রাগ শুরু করতে হবে কখন, যদি 140 মিলিমিটার মার্কারি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যদি 90 বা তার বেশি যদি থাকে সেক্ষেত্রে ড্রাগ ট্রিটমেন্ট শুরু করতে হবে এবং এর নিচে নামে রাখার জন্য 140/90 নিচে। এবং ড্রাগ গুলো হচ্ছে আমরা যেমন মিথাইল ডোপা ইজ রিকমেন্ডেড ফর দ্য ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন প্রেগনেন্সি। মিথাইল ডোপা হচ্ছে বেস্ট ড্রাগ। নেক্সট হলো লেভোটেলল, metoprolol, dihydropyridine calcium channel blocker are recommended for the treatment of the hypertension in pregnancy. Dihydropyridine যেমন হচ্ছে amlodipine, nifedipine যেমন হচ্ছে তাহলে মিথাইল ডোপা, লেভোটেলল, metoprolol and dihydropyridine এই ড্রাগ গুলো হচ্ছে মেইন ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন ইন প্রেগনেন্সি। যেমন যদি প্রি এক্লাম্পসিয়ার জন্য পালমোনারি ইডিমা ডেভেলপ করে সেই ক্ষেত্রে নাইট্রোগ্লিসারিন আইভি দেওয়া যাবে, ইট ইজ রিকমেন্ডেড। আর হচ্ছে ডেলিভারির জন্য হচ্ছে আপনার যদি ইন ওমেন উইথ প্রি এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিসার, প্রি এক্লাম্পসিয়া যদি থাকে সেই ক্ষেত্রে ডেলিভারির টাইম হচ্ছে 37 উইক। 37 উইক আমরা ডেলিভারি করবো যদি সিভিয়ার কোনো ফিসার না থাকে। আর হচ্ছে expedite delivery in women with pre-eclampsia associated with adverse mark মানে যার সাথে আপনার সিভিয়ার কোনো ফিচার যদি থাকে প্রি এক্লাম্পসিয়া সেই ক্ষেত্রে হচ্ছে উম, আপনার আগে ডেলিভারি করানোর প্রয়োজন হবে। ইন ওমেন উইথ গেস্টেশনাল হাইপারটেনশন ডেলিভারি ইজ রিকমেন্ডেড এট 39 উইক। মানে শুধু গেস্টেশনাল হাইপারটেনশন যদি থাকে সেক্ষেত্রে 39, আর যদি প্রি এক্লাম্পসিয়া থাকে সেক্ষেত্রে 38, আর অ্যাডভার্স সিচুয়েশন থাকলে আগে ডেলিভারি করতে হবে। নেক্সট হলো অ্যান্টিহাইপারটেনসিভ যে ড্রাগ গুলো আমরা ইউজ করি প্রেগনেন্সিতে সেই ড্রাগ গুলোর ক্ষেত্রে আমরা দেখি অনেক ভেরিয়েশন থাকে ড্রাগের ইফেক্টের ক্ষেত্রে, এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক ধরনের ইফেক্ট হবে। এই ফিজিওলজিক্যাল যে ভেরিয়েশন গুলো থাকে এই ভেরিয়েশন গুলো কতগুলো ফ্যাক্টরের জন্য রেসপন্সিবল, যেমন আমরা ফ্যাক্টর গুলো নিয়ে আমরা ডিসকাশন করবো যার ফলে হচ্ছে ম্যানেজমেন্টে আমাদের সুবিধা হবে। যেমন প্রেগনেন্সি induces the physiological change in the cardiovascular system to meet the increased metabolic need for the mother and fetus. মাদার এবং ফিটাসের মেটাবলিক নিড বাড়ানোর জন্য কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। যেমন এই চেঞ্জ গুলো শুরু হয় হচ্ছে 6 উইক অফ গেস্টেশন থেকে শুরু হয়। যেমন স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট বেড়ে 30 থেকে 50% পর্যন্ত বেড়ে যায়, হার্ট রেট বেড়ে 10 to 20%, 20 বিট পার মিনিট বেড়ে যায়। আর পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স হচ্ছে 20 to 50% কিন্তু কমে যায়। তাহলে দেখা যাচ্ছে এই যে ভাড়া, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া, তারপর হার্ট রেট বেড়ে যাওয়া, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাওয়া, এই চেঞ্জ গুলোর সাথে আপনার ড্রাগেরও আমাদেরকে ওইভাবেই তাল মিলিয়ে ড্রাগ গুলো কিন্তু প্রেসক্রাইব করতে হবে এর সাথে মিলিয়ে।
নেক্সট হলো ব্লাড প্রেশার এন্ড কার্ডিয়াক আউটপুট ডিউরিং লেবার আবার বেড়ে যায়। ডিউরিং লেবার আপনার বেড়ে যাচ্ছে। তাহলে আমরা প্রেগনেন্সিতে আমরা দেখলাম বেড়ে যাচ্ছে 30 to 50%। আবার দেখেন লেবারের সময় কিন্তু আবার বেড়ে যাচ্ছে কার্ডিয়াক আউটপুট। আফটার ডেলিভারি uterus contract and cardiac output drop rapidly to 15 to 25% above normal. তাহলে 15 to 25% ড্রপ করে এবং গ্রাজুয়ালি এই কার্ডিয়াক আউটপুট কিন্তু কমতে থাকে ওভার দ্য নেক্সট 3 to 4 উইক, 3 থেকে 4 সপ্তাহ ভিতরে আস্তে আস্তে কমতে থাকে। রিচ প্রি প্রেগনেন্সি লেভেল এট 6 উইক পোস্টপার্টাম, মানে 6 উইক পোস্টপার্টামের সময় এই কার্ডিয়াক আউটপুট একেবারেই নর্মাল ভ্যালুতে চলে আসে। নেক্সট হচ্ছে যেমন যাদের হার্ট ডিজিজ থাকে, লেফট এন্ড রাইট ভেন্ট্রিকুলার অ্যাডাপ্টেশন টু দ্য প্রেগনেন্সি ক্যান বি সাব অপটিমাল। দেখা গেল যে প্রেগনেন্সির সময় যে অ্যাডাপ্টেশন হচ্ছে হার্টের চেম্বার গুলো, এই অ্যাডাপ্টেশন হার্ট ডিজিজের ক্ষেত্রে এডুকেটলি হয় না, যার জন্য প্রেগনেন্সিতে যে রিস্ক অফ হার্ট ফেলিউর অ্যান্ড এটিএল ভেন্ট্রিকুলার টেকিয়ারিথমিয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। এটিএল টেকিয়ারিথমিয়া কেন হয়? যেমন ডেভেলপড ইন রেসপন্স টু দ্য কার্ডিয়াক স্টেজ, যেমন চেম্বার গুলো যদি বেশি ডাইলেটেড হয়ে যায় সেক্ষেত্রে এটিএল এরিথমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তার সাথে হরমোনাল চেঞ্জ ইন প্রেগনেন্সি অলসো কন্ট্রিবিউট। ওয়েল টলারেটেড ইন ওমেন উইথ মে নট বি ওয়েল টলারেটেড। দেখা গেল যে চেঞ্জ হচ্ছে, যে চেম্বার এনলার্জমেন্ট, হরমোনাল চেঞ্জ, যদি কার্ডিয়াক ডিজিজ থাকে কার্ডিওভাস্কুলার, সেই ক্ষেত্রে কিন্তু টলারেট করতে পারে না, যার জন্য এরিথমিয়ার জন্য তার মরবিডিটি মর্টালিটি বেড়ে যেতে পারে। প্রেগনেন্সি ইজ এ হাইপার কোয়াগুলেটিভ স্টেট, যার জন্য থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হওয়ার সম্ভাবনা থাকে। আবার আমরা দেখি যে ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেপাটিক মেটাবলিজম, এই মেটাবলিজম কিন্তু লিভারে বেড়ে যাচ্ছে, লিভার এনজাইম সিস্টেম আপনার বেড়ে যাচ্ছে, অ্যাক্টিভিটি হচ্ছে। গ্লোবুলার ফিল্ট্রেশন রেট, প্লাজমা ভলিউম বেড়ে যায়, ফিল্ট্রেশন রেট বেড়ে যায়, চেঞ্জ ইন প্রোটিন বাইন্ডিং, তারপর ডিক্রিজ সিরাম অ্যালবুমিন। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আলটিমেটলি ড্রাগের যে কাইনেটিক্স অনেক ধরনের চেঞ্জ নিয়ে আসে। এই চেঞ্জের কারণে দেখবেন যে ট্রিটমেন্টের কিন্তু অনেক ভেরিয়েশন হয়। তাহলে এই চেঞ্জ গুলো হচ্ছে কি আপনার, আমরা দেখি ড্রাগ ডিউরিং দ্য প্রেগনেন্সি এন্ড দ্য ল্যাকটেশন পিরিয়ড, এই যে কিছু প্রিন্সিপাল, জেনারেল কিছু প্রিন্সিপাল ফলো করতে হয়। যেমন আপনি দেখেন ফিজিওলজিক্যাল যে অ্যাডাপ্টেশন অফ দ্য ম্যাটারনাল অর্গান সিস্টেম টু দ্য প্রেগনেন্সি এফেক্ট দ্য কাইনেটিক্স এন্ড ডাইনামিক ফার্মাকোকাইনেটিক্স, potentially all medical treatment including cardiovascular drug। এই তাহলে দেখা যাচ্ছে যে এই যে চেঞ্জ গুলো আমরা বিভিন্ন ধরনের যে অ্যাডাপটিভ চেঞ্জ হচ্ছে ম্যাটারনাল অর্গানে, তার জন্য হচ্ছে কি প্রেগনেন্সি আমরা যে হেপাটাইটিস ড্রাগ দিব, এই ড্রাগ গুলোরও কিছু হচ্ছে ফার্মাকোকাইনেটিক ডাইনামিক্সে কিছুটা পরিবর্তন চলে আসে। অ্যান্ড ওভারল্যাপ বিটুইন দ্য, আবার কিছু ব্যাপারে জেনোটাইপিক ভেরিয়েশন আছে, যেমন হচ্ছে ওভারল্যাপ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল জেনোটাইপ অ্যাসোসিয়েটেড উইথ ড্রাগ ইফেক্ট। জেনোটাইপিক যে ইফেক্ট গুলো ড্রাগের জন্য রেসপন্সিবল জেনোটাইপে অ্যান্ড প্রেগনেন্সি ইন্ডিউস মডিফিকেশন, মানে এখানে দুইটা জিনিস ঘটতেছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল জেনোটাইপের জন্য কিছু ভেরিয়েশন হচ্ছে ড্রাগ ইফেক্টে, আর হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিউস আমরা যে চেঞ্জ গুলি বললাম এই চেঞ্জের কারণেও। তাহলে এই দুইটা জিনিসের কারণে হচ্ছে ড্রাগের ইফেক্ট হচ্ছে কখনো কোনো অ্যাডভার্সিভিটি আনমার্কস হতে পারে, কখনো এই অ্যাডভার্সিভিটি বেড়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে রিকোয়ার্ড কেয়ারফুল টাইট্রেশন। এবং এই রোগীগুলোকে আপনার যখন মানে হচ্ছে হাইপারটেনশনের সাথে যদি কমপ্লিকেশন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডমিশন নিয়ে কেয়ারফুলি ড্রাগ গুলোকে আপনার টাইট্রেট করতে হবে এবং মনিটরিং করতে হবে। ফর দিস ইস্যু সাম ড্রাগ লিড টু দ্য সিভিয়ার অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন, যেমন আমরা যদি ওয়ারফারিন ধরি, এটা তো অ্যান্টিহাইপারটেনসিভ না, সেটা দিয়ে একটা এক্সাম্পল আমরা হিসেবে দিচ্ছি। যেমন ক্যান কজেস দ্য সিভিয়ার অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন এট দ্য ম্যাটারনাল, যেমন হচ্ছে ব্লিডিং, থ্রম্বোসিস হতে পারে, ইভেন ফিটাল যেমন হচ্ছে অ্যাব্রাটক্সিসিটি, ট্রাইটোজেনেসিটি কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে জেনেটিক ভেরিয়েশন আর একটা হচ্ছে প্রেগনেন্সির জন্য যে অ্যাডাপটিভ চেঞ্জ, এই দুইটার কারণে হচ্ছে ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কখনো আনমার্কস হতে পারে, কখনো ওভার ফ্লারিশ হয়ে যেতে পারে অ্যাডভার্স ইফেক্ট। যেমন জানেন চেঞ্জ কোথায় কোথায় বিটা ব্লকারের ক্ষেত্রে, যেমন ল্যাবেটোলল, মেটোপ্রোলল, যেমন ইফেক্ট দেখবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে হয়। মেটোপ্রোলল যেমন বিটা ব্লকারের ক্ষেত্রে এই ধরনের চেঞ্জ হয়। আবার পুয়ার and ultra rapid metabolizer may experience extreme variation। অনেক সময় ড্রাগ মেটাবলিজমের ক্ষেত্রে আপনার ডিফারেন্স হয় পুয়ার এবং আল্ট্রা র্যাপিড মেটাবলাইজার ক্ষেত্রেও দেখবেন যে এক্সট্রিম ভেরিয়েশন ইন দ্য ড্রাগ প্লাজমা লেভেল, বায়োবিলিটি এবং ড্রাগের ইফেক্ট।
কারো ক্ষেত্রে দেখবেন অল্প অ্যান্টি হাইপারটেনসিভ বেশি ব্লাড প্রেশার কমে যাচ্ছে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ অনেক ডোজ ইউজ করার পরও ডিজিআর লেভেলে ব্লাড প্রেশার কিন্তু আমরা পাচ্ছি না এই সমস্ত কারণে। এবার আসেন নিউবর্ন বেবির ক্ষেত্রে আমরা এই হাইপারটেনসিভ এরও তো কিছু ইফেক্ট আছে, এবং সেই ইফেক্টটা আমরা কিভাবে মেজার করি? The exposure of the newborn to the maternal drug via the breast milk is expressed as a percentage value. Percentage value হিসেবে এক্সপ্রেস করা হয় যে ব্রেস্ট মিলের সাথে কতটুকু সে এক্সক্রিট করতেছে। Calculated as a dose taken by the infant compared either to the therapeutic dose of the same drug or the maternal weight adjusted dose. Maternal dose এর সাথে বা যে ব্রেস্ট মিল্কের সাথে কতটুকু এক্সপোজার হচ্ছে এটা একটা ক্যালকুলেটেড হিসাব আমাদের করতে হয়। সেই ক্যালকুলেশনটা কি? রিলেটিভ ইনফ্যান্ট ডোজ আমাদের দেখতে হয়। রিলেটিভ ইনফ্যান্ট ডোজ যদি 5 থেকে 10% নিচে হয় সেক্ষেত্রে আপনার অ্যান্টি হাইপারটেনসিভ আমরা যেটা ইউজ করি না কেন কোনো অ্যাডভার্স ইফেক্ট হবে না বাচ্চার। আর যদি এটা যদি বেশি হয়, রিলেটিভ ইনফ্যান্ট ডোজ যদি 5 থেকে 10% বেশি হয়ে যায়, তখনই কিন্তু বাচ্চারও আপনার সাইড ইফেক্ট দেখা দিবে। সেক্ষেত্রে রিলেটিভ ইনফ্যান্ট ডোজ হচ্ছে ডিপেন্ড অন দ্য রিলেটিভ অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ সিক্রেশন ইন দ্য মিল্ক টু দ্য প্লাজমা কনসেন্ট্রেশন রেশিও অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ দ্য মিল্ক ইনটেক অন দ্য বডি ওয়েট বেসিস। তাহলে মিল্ক ইনটেকের উপর কেমন সিক্রেশন হচ্ছে ড্রাগ, তার উপরে কিন্তু এগুলো ডিপেন্ড করতেছে। এখন হচ্ছে রিলেটিভ ইনফ্যান্ট ডোজ হচ্ছে লোয়ার দেন 5 to 10% জেনারেলি কনসিডার সেফ হিসেবে আমরা ধরে নিই। এবং দেখেন আমাদের প্রেগনেন্সিতে আমরা যে অ্যান্টি হাইপারটেনসিভ গুলো ইউজ করি, যেমন ডায়াবেটিক্স একটা অ্যান্টি হাইপারটেনসিভ আমরা ইউজ করি। এবং ডায়াবেটিক্স কখন ইউজ করা যায়? যেমন হচ্ছে যেমন দেখলেন যে ভলিউম যদি ওভারলোড হয়, আমরা দেখছি যে প্রেগনেন্সিতে কিন্তু প্লাজমা ভলিউম কিন্তু বেড়ে যেতে পারে, অনেক সময় চেম্বার গুলো এনলার্জমেন্ট হয়ে যেতে পারে। তাহলে ডায়াবেটিক্স মে বি ইউজ ইন প্রেগনেন্সি টু ট্রিট দ্য সিস্টেমিক হাইপারটেনশন, স্পেশালি ইন ইমার্জেন্সি সিচুয়েশনে ডায়াবেটিস অনেক সময় ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না। তাহলে ব্লাড প্রেশার যদি বেশি হয়, সিভিয়ার হাইপারটেনশন, তাহলে ডায়াবেটিস এর প্রয়োজন। অর হার্ট ফেলিউর রিলেটেড ভলিউম ওভারলোড কন্ডিশন যদি হয়, কেয়ার মাস্ট বি টেকেন টু মনিটর ফর দ্য রিডাকশন ইন দ্য প্লাজমা ভলিউম অর কার্ডিয়াক আউটপুট অর ডিক্রিজ দ্য প্লাসেন্টাল পারফিউশন। তাহলে আমার যখন ডায়াবেটিস ইউজ করবো সেখানে প্লাজমা ভলিউম রিডিউস হয়ে যাচ্ছে কিনা, কার্ডিয়াক আউটপুট বেশি কমে যাচ্ছে কিনা, প্লাসেন্টাল পারফিউশন কমে যাচ্ছে কিনা, সেটা আমাদেরকে অ্যাসেস করতে হবে। নেক্সট হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভিতরে আমরা দেখি নিফিডিফিন হচ্ছে সেফ এন্ড ইফেক্টিভ, সবচেয়ে সেফ এবং ইফেক্টিভ। নেক্সট হলো অ্যামলোডিফিন। অ্যামলোডিফিন শোজ দ্য সেফটি অ্যান্ড এফিকাসি সিমিলার টু দ্য নিফিডিফিন। সুতরাং আমাদের দুইটা খুব পটেন্ট ড্রাগ। অ্যামলোডিফিন হলো একটা ভালো ড্রাগ যেটা হচ্ছে হাইপারটেনশন কন্ট্রোলের জন্য খুব ইফেক্টিভ, সেফ, নিফিডিফিন সেফ। এখন আছে ডিলটিয়াজেম। ডিলটিয়াজেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিগনিফিকেন্ট পটেনশিয়াল টার্টোজেনিক ইফেক্ট ডেমনস্ট্রেট ইন রোডেন্ট এন্ড র্যাবিস এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। সুতরাং নন ডাইহাইড্রোপ্যারাডিন যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিলটিয়াজেম ইউজ করা যাবে না। নেক্সট হলো ড্রাগ passes in the milk and this is the relative infant concentration। এই ডিলটিয়াজেম তাহলে ল্যাকটেশনও ইউজ করা যাবে না, সেটা ইনফ্যান্টেরও ক্ষতি করবে। সুতরাং ডিলটিয়াজেম ইজ নট রিকমেন্ডেড ইন প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন। সে হচ্ছে যে ড্রাগের যে ডোজের বেশি চলে যাচ্ছে, 5 থেকে 10%। ওরাল ভেরাফামিল ইজ কনসিডার সেফ। ভেরাফামিলটা দেখা যাচ্ছে যে ওরাল ফর্মে সেফ। নো টেরাটোজেনিসিটি হ্যাজ বিন অবজার্ভ। ড্রাগ ইজ এক্সক্রিটেড at lower level in milk, মিল্কের সাথে less than 1% of the mother weight adjusted dose। সুতরাং ভেরাপামিল আপনার ল্যাকটেটিং পিরিয়ডে ইউজ করতে পারেন, সেফ ডিউরিং প্রেগনেন্সি সেফ। শুধু ডিলটিয়াজেমটা দেখা যাচ্ছে যে নট সেফ। নিফিডিফিন, অ্যামলোডিফিন ইউজ করতে পারবেন, ভেরাপামিল ইউজ করতে। নেক্সট আসে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যান্ডোটেনসিন সিস্টেম ইনহিবিটর, খুব ইম্পর্টেন্ট ইস্যু। এখানে অনেকগুলো ড্রাগ আছে, যেমন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ACI, angiotensin receptor blocker ARB, angiotensin receptor neprilysin inhibitor ARNIs, যেগুলো commonly used drug, and the renin inhibitor can cause the fetal malformation, IUGR, and the death, and are contraindicated in pregnancy। প্রেগনেন্সিতে এই ড্রাগ গুলো ইউজ করা যাবে না, টোটালি কন্ট্রাইন্ডিকেটেড। তারপর কিছু কথা আছে, যেমন ল্যাকটেশনের ক্ষেত্রে যেমন ক্যাপ্টোপ্রিল, অ্যানানাপ্রিল, বেনাজাপ্রিল আর সেফ ডিউরিং দ্য ল্যাকটেটিং পিরিয়ড। ল্যাকটেটিং পিরিয়ডের এই এসি ইনহিবিটর গুলো ইউজ করতে পারেন, কিন্তু এআরবি নট রিকমেন্ডেড ডিউরিং দ্য ল্যাকটেশন। ক্যান্ডিসার্টেন একটা এআরবি যেটা হচ্ছে মেবি অ্যান এক্সেপশনাল, সেটা ইউজ করা যায় ডিউরিং দ্য ল্যাকটেটিং পিরিয়ড। তাহলে দেখা যাচ্ছে এই ড্রাগ গুলোর ভিতরে এআরবি আপনার ল্যাকটেটিং পিরিয়ড ইউজ করা যাবে না।
নেক্সট হলো অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, যেমন ক্যানরেনন, স্পাইনোলেক্টন, can have anti-adrenergic effect and androgenic genetic effect, anti-androgenetic effect, and are contraindicated in pregnancy. প্রেগনেন্সিতে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যেমন ক্যানরেনন আর হলো স্পাইনোলেক্টন এগুলো ইউজ করা যাবে না প্রেগনেন্সি। নেক্সট আসেন ল্যাকটেটিং পিরিয়ড। Spironolactone is considered safe during the lactation because of extensive metabolism to the candrenon, and thus the infant would receive less than 1% of the mother daily dose of candrenon. এটা 5 থেকে 10% নিচে হলে আমরা ইউজ করি, যেমন এটা মাত্র less than 1%। সুতরাং it's safe during the lactating period. Case report of the eplerenone in pregnant women with the resistant hypertension and identified no adverse effect, তাহলে অ্যাপ্লিনারনও আপনি ইউজ করতে পারেন রেজিস্ট্যান্স কেসের ক্ষেত্রে, ইউজ করা যেতে পারে প্রেগন্যান্সিতে। নেক্সট হলো ইউজ অফ এআরবি during the second to the third trimester, second এবং third trimester pregnancy causes the fetal toxicity, impaired renal function, oligohydramnios, and ossification disorder of the skull. তাহলে এআরবি যদি আমরা সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টার দিই প্রেগনেন্সি, তাহলে এই প্রবলেমগুলো হবে রেনাল ফাংশন, impaired renal function, oligohydramnios, and ossification disorder of the skull. এবার আসি বিটা ব্লকার, সবচেয়ে commonly used drug. Beta blocker used during the early pregnancy has not been associated with an increased risk of congenital malformation. তাহলে আর্লি প্রেগনেন্সিতে যদি আমরা ইউজ করি সাধারণত ফিটাল congenital malformation সাধারণত হয় না আর্লি প্রেগনেন্সিতে। Labetalol was the least likely to cause the HGA, আর হচ্ছে অ্যাটেনল মোস্ট। তাহলে অ্যাটেনল সবচেয়ে বেশি বাচ্চা যেমন গ্রোথ রিটার্ডেশন করে ফেলে, একটা ছোট বাচ্চা বেবি করে ফেলবে হচ্ছে অ্যাটেনল, কিন্তু ল্যাবেটাললটা হচ্ছে লেস লাইকলি। তাহলে ল্যাবেটাললটা ইউজ করা যাচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, অ্যাটেনল করা যাবে না। ল্যাবেটালল আর হচ্ছে আপনার লাইপোফিলিক ড্রাগ যেমন হচ্ছে মেটোপ্রোলল, প্রোপানোলল, কার্বিডিলল। তাহলে ল্যাবেটালল আর লাইপোফিলিক ড্রাগ হলো মেটোপ্রোলল, প্রোপানোলল, কার্বিডিলল। আর বিটা 1 সিলেক্টিভ ড্রাগ যেমন বিসোপ্রোলল, মেটোপ্রোলল, এই ড্রাগ গুলো হচ্ছে হুইচ রিডিউস দ্য রিস্ক অফ হাইপোগ্লাইসিমিয়া, এগুলো হাইপোগ্লাইসিমিয়া করে না, এবং হাইপোগ্লাইসিমিয়া না করার জন্য তারা হচ্ছে আইইউজিআর কম করে। সুতরাং এই ড্রাগ গুলো মোটামুটি আপনি ইউজ করা যায়, যেমন ন্যাডোলল আর হচ্ছে পিন্ডোলল, অলসো সেফ ইন কেস অফ দ্য এরিথমিয়া, যেমন হাইপারটেনশনের সাথে এরিথমিয়া আছে, আপনি ন্যাডোলল, পিন্ডোলল ইউজ করতে পারেন, এরিথমিয়া কম হবে, প্রেশার কম হবে। ইন দ্য কার্ডিও মায়োপ্যাথিস এন্ড দ্য স্টেনোলোপ্যাথি ইউজ করা যায়। তাহলে এই ড্রাগ গুলো বিটা ব্লকার ভিতরে অ্যাটেনলটাই বেশি সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে স্মল বেবি করে, আর হচ্ছে আইইউজিআর করতে পারে, কিন্তু ল্যাবেটালল, মেটোপ্রোলল, প্রোপানোলল, কার্বিডিলল, বিসোপ্রোলল আর মেটোপ্রোলল এই ড্রাগ গুলো হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া কম করে, যার জন্য বাচ্চা ছোট হবে না, মোটামুটি গ্রোথ আইইউজিআর কম হবে। নেক্সট হলো অ্যাটেনোলল কজেস দ্য সিভিয়ার গ্রোথ রেস্ট্রিকশন, ব্রেডিকার্ডিয়া করে, হাইপোগ্লাইসিমিয়া করে, and is not recommended. তাহলে অ্যাটেনোলল হচ্ছে নট রিকমেন্ডেড বিটা ব্লকারের ভিতরে। এবার আসেন প্রোপানোলল, মেটোপ্রোলল combined with হাইড্রোলাজিন and the labetalol had the least, মানে লোয়েস্ট, এগুলো হচ্ছে লোয়েস্ট হচ্ছে আপনার কি করবে রিস্ক অফ নিউনেটাল বেডিকার্ডিয়ার ক্ষেত্রে, আর সোটালোলল হাইয়েস্ট রিস্ক অফ নিউনেটাল বেডিকার্ডিয়া ডিউরিং ল্যাকটেশন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ল্যাকটেটিং পিরিয়ডে আপনি সোটালোলল ইউজ করতে পারবেন না, সোটালোলল যদি ইউজ করেন বাচ্চার বেডিকার্ডিয়া হবে। তাহলে ল্যাকটেটিং পিরিয়ডে আপনি প্রোপানোলল, মেটোপ্রোলল, হাইড্রোলাজিন ইউজ করতে পারেন, ল্যাবেটালল ইউজ করতে পারেন। নেক্সট, ফর দ্য লাইপোফিলিক বিটা ব্লকার যেমন মেটোপ্রোলল, প্রোপানোলল, কার্বিডিলল, and milk level was less than 1% of the maternal weight adjusted dose, thus reducing the risk associated with the neonatal exposure during the lactation. তাহলে ল্যাকটেটিং পিরিয়ডে আপনি মেটাপ্রোলল, প্রোপানোলল, কার্বিডিলল ইউজ করতে পারবেন। তাহলে সোটাললটা সমস্যা করতেছে ল্যাকটেটিং পিরিয়ডে। আর প্রেগনেন্সিতে হচ্ছে অ্যাটেনোলল, অ্যাটেনোলল নট রিকমেন্ডেড। হাইপোস্পিডিয়াসিস, পিডিয়াস ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, বার্থ ডিফেক্ট, লো বার্থ ওয়েট, ব্রেডিকার্ডিয়া, হাইপোগ্লাইসিমিয়া ইন ফিটাস সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার হলো হাইপোস্পিডিয়াস আর হলো বার্থ ডিফেক্ট, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার হলো বার্থ ডিফেক্ট, লো বার্থ ওয়েট, ব্রেডিকার্ডিয়া, হাইপোগ্লাইসিমিয়া করবে সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার।
Metoprolol, bradycardia and hypoglycemia in fetus করতে পারে metoprolol. No evidence of teratogenicity in rat. Metoprolol, bradycardia এবং hypoglycemia সম্ভাবনা বেশি। Propranolol, bradycardia and hypoglycemia in fetus in rat, embryo toxicity, reduce size, increase the respiration rate, and the toxicity death. In David, no embryo and neonatal toxicity. তাহলে দেখা যাচ্ছে রেট এন্ড রেবিট, র্যাটের ক্ষেত্রে এমব্রায়ো টক্সিসিটি আছে, রেবিটের ক্ষেত্রে এমব্রায়ো টক্সিসিটি নাই। প্রোপানল, ব্রেডিকার্ডিয়া এবং হাইপোগ্লাইসেমিয়া করতে পারে ফিটাস। নিউরো অ্যাক্টিভ ড্রাগ, কিছু ড্রাগ প্রয়োজন হয় যেমন অ্যাংজাইটি কমানোর জন্য, হাইপারটেনশন ম্যানেজমেন্টে, যেমন সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর ইনক্লুডিং দ্য সেরোটোনিন সার্টালিন ক্যান বি টেকেন সেফ ডিউরিং দ্য প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন। তাহলে প্রেগনেন্সি ল্যাকটেশন হচ্ছে আপনার যেমন হচ্ছে সার্টালিন ইউজ করা যেতে পারে। তাহলে আমরা একেবারে যদি সামারি করি যে হাইপারটেনশনে কোন কোন ড্রাগ গুলো সবচেয়ে সেফ, যেমন আমরা যদি দেখি ডিউরিং প্রেগনেন্সি, ডান দিকেটা হলো প্রেগনেন্সি, বাম দিকেটা ল্যাকটেটিং পিরিয়ড, এবং ডাবল প্লাস মানে মোর সেফ, প্লাস মানে ছিল লেস সেফ, এক্স মানে ইউজ করা যাবে না। যেমন আমরা যদি দেখি প্রেগনেন্সিতে, তাহলে আমরা কি ড্রাগ পেলাম? মিথাইল ডোপা, নিফিডিফিন, ল্যাবেটালল, প্রোপানালল, মেটোপ্রোলল, অ্যামলোডিফিন। এই ড্রাগ গুলো হচ্ছে সেফ হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। আর ল্যাকটেটিং পিরিয়ড হলে অ্যামলোডিফিন, ল্যাবেটালল, এসি ইনহিবিটর সেফ। নেক্সট আসেন প্লাস মাইনাস, সেটা হচ্ছে লেস সেফ, যেমন হাইড্রোলাজিন, হাইড্রোক্লোরোথায়াজাইড, ইনডেফামাইড। ল্যাকটেটিং পিরিয়ড হাইড্রোলাজিন, হাইড্রোক্লোরোথায়াজাইড, ইনডেফামাইড, মেটোপ্রোলল, মিথাইল ডোপা, ক্যান্ডিসার্টান। একেবারে ইউজ করা যাবে না ডিউরিং প্রেগনেন্সি এসি ইনহিবিটর, এআরবি, অ্যালিস্কেরিন, অ্যাটেনলল। আর হচ্ছে ডিউরিং ল্যাকটেটিং পিরিয়ড হচ্ছে অ্যালিস্কেরিন, ক্লোনিডিন, এআরবি, অ্যাকসেপ্ট হলো আপনার ক্যান্ডিসার্টান এআরবির ভিতরে, যেটা ইউজ করা যায় ল্যাকটেটিং পিরিয়ডে। মোটামুটি আমরা একটা কনক্লুশনে পৌঁছতে পারলাম যে আমরা কোন ড্রাগ গুলো ডিউরিং হাইপারটেনশন আমরা ইউজ করব। আর আমরা জানলাম যে হাইপারটেনশন কখন ডিফাইন করব, তারপর হচ্ছে ভ্যারাইটিস অফ দ্য হাইপারটেনসিভ প্রবলেম ইন দ্য প্রেগনেন্সি, এবং আমরা কি কি ড্রাগ গুলো ইউজ করতে পারবো সেফলি, এই সম্পর্কে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো কোশ্চেন না থাকলে, কোশ্চেন থাকলে কিছু কোশ্চেন করতে পারেন, বা কারো কোনো ওপিনিয়ন থাকলে আপনি ওপিনিয়ন দিতে পারেন। সালামালাইকুম স্যার। স্যার আমি শুয়ে বলতেছিলাম সিলেট থেকে। হ্যাঁ স্যার বলেন। স্যার ওই যে ল্যাকটেটিং পিরিয়ডে স্যার আমরা ইয়ে নিয়ে স্যার, আপনি ক্যান্ডিসার্টন বলছেন, কিন্তু এখানে স্যার কি ক্যাপ্টোপিল বা এনআরপি এগুলো কি ইউজ করা যায় কিনা স্যার এটা? ডিউরিং ল্যাকটেটিং পিরিয়ড, জি স্যার। এখন ল্যাকটেশনে সমস্যা হচ্ছে ওই যে আপনার আমরা কতগুলো পয়েন্ট আমরা ডিসকাশন করছি যে ডিউরিং ল্যাকটেটিং পিরিয়ডে হলো যে ড্রাগের যদি কনসেন্ট্রেশন যেটা না, জি স্যার। সেটা আমরা বলি আরআইডি বলি, মানে রিলেটিভ ইনফ্যান্ট ডোজ, একটা টার্ম ইউজ করে, এটা হচ্ছে প্রেগনেন্সি ল্যাকটেটিং পিরিয়ডে। এই আরআইডি যদি আপনার লোয়ার দেন 5 to 10% যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এই ড্রাগ গুলো ইউজ করতে পারি, এবং বাচ্চার ক্ষেত্রে সাইড ইফেক্ট হয় না। তো দেখা যায় আপনার ডিউরিং আপনার ল্যাকটেটিং পিরিয়ডে অনেক ড্রাগই কিন্তু মিল্কের সাথে কিন্তু আপনার অ্যাসক্রিশন হয়। এর ভিতরে আপনার যেমন হচ্ছে আমাদের এআরবি গুলো, মেজরিটি এআরবি হচ্ছে আপনার ব্রেস্ট মিল্কের সাথে আপনার অ্যাসক্রিশন হচ্ছে এই অনেক বেশি পরিমাণ, এক্সেপ্ট ক্যান্ডিসাটার। ক্যান্ডিসাটার অ্যাসক্রিশনটা কম হয়, এবং ক্যান্ডিসাটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাডভার্স ইফেক্ট কম হচ্ছে। এই জন্য ক্যান্ডিসাটানটা এআরবি ইউজ করা যায়। আর এসি ইনহিবিটর গুলো, সব এসি ইনহিবিটর হলো ব্রেস্ট মিলের সাথে এক্সক্রিশন কম হয়, ওই যে ওদের যে আরআইডি হচ্ছে লেস দেন 1%, যার জন্য এসি ইনহিবিটর ইউজ করা যায়। কিন্তু আমরা এই ড্রাগ আবার প্রেগনেন্সিতে একেবারেই কন্ট্রাইন্ডিকেটেড, কারণ অনেক অর্গান আপনার ইয়ে হয়,
টেরাটোজেনিসিটি অনেক বেশি, এবং যেটা হলো ডিফেক্ট নিয়ে বাচ্চা আসে, যার জন্য হচ্ছে আপনার এআরবিএস ইনহিবিটর প্রেগনেন্সিতে ইউজ করতে পারবেন। প্রেগনেন্সিতে আমরা দেখি যে সবচেয়ে সেফ হচ্ছে আপনার অ্যামলোডিফিন, ল্যাবেটালল, এসি ইনহিবিটর, এই তিনটে হলো সবচেয়ে সেফ ড্রাগ আপনার ডিউরিং দ্য ল্যাকটেটিং পিরিয়ড আর কি, আপনার যদি ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য। এতে কন্ট্রোল না হলে নেক্সট আমরা যোগ করবো ডায়রোটিক্স, যেমন হাইড্রোলাজিন, হাইড্রোক্লোরোথায়াজেড ইউজ করতে পারেন। তার সাথে হলো মিথাইল ডোপা ইউজ করতে পারেন, কিন্তু মিথাইল ডোপা ডিপ্রেশন করে আপনার পোস্টপার্টাম পিরিয়ডে। ডিপ্রেশনের জন্য সাধারণত এটি ইউজ করতে বারণ করা হয় পোস্টপার্টাম পিরিয়ডে আর কি। শোয়েব, বুঝতে পারছেন তো না? হ্যাঁ হ্যাঁ জি স্যার, আমি যেটা বলতেছিলাম স্যার, হ্যাঁ, ল্যাকটেশনে এস ইনহিবিটর তাহলে স্যার আমরা তো ইউজ করতে পারি। অনেকে আবার খুব দেখা যায় স্যার ল্যাকটেশনের সময় এস ইনহিবিটর করতে স্যার একটু বেশি স্যার ইয়ে থাকে আর কি, না এখন ইনার্শিয়া এটা হলো থাকে। কি, হ্যাঁ সেটা এখন এটার কারণটা হলো ধরেন আমাদের ধরেন লেটেস্ট গাইডলাইন বা এগুলোর সম্পর্কে ইনফরমেশন না থাকার জন্য। এখন ধরেন এক্স্যাক্টলি স্যার, এইটাই হ্যাঁ, এইটাই। এখন এই যে গাইডলাইন ধরে ধরে এইভাবে তো পড়া বা এইভাবে জানা সবসময় হয় না। যেমন আমাদের পুরোনো নলেজ দিয়ে আমরা কাজ করতে থাকি। এখন এই জন্য আমি এই টপিকসটা একটু হাইলাইট করলাম, কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, 50%-এর বেশি হলো ফিমেল, তাই না? যত জনসংখ্যা আছে এর ভিতরে বিরাট একটা অংশ হলো প্রেগনেন্সি, এবং প্রেগনেন্সিতে একটা কমন ইস্যু হলো হাইপারটেনশন নিয়ে দেখবেন আজকাল যেটা হয়। এবং এই ড্রাগ নিয়ে দেখবেন যে এমন প্রবলেমেটিক যে কোনটা দিবেন কোনটা দিবেন না। এটা হলো 2025-এর একেবারে লেটেস্ট রিকমেন্ডেশন সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং সব অনেক স্টাডি থেকে সব রিকমেন্ডেশন থেকে নিয়ে আপনার একটা গাইডলাইন তৈরি করা হয়। সেই গাইডলাইন অনুযায়ী আমরা যদি দেখি, আমাদের কিন্তু একেবারে এসি ইনহিবিটর আপনার যেদিন ডেলিভারি হয়ে যাবে আমরা তারপরের দিন থেকে এসি ইনহিবিটর দিতে পারতেছি, এখানে কোনো সমস্যাই নেই। আবার দেখেন অ্যামলোডিফিন খুব একটা বেশি ইউজ হইতো না, কিন্তু সবাই নিপিডিফিন ইউজ করে। অ্যামলোডিফিনকে সেফ ড্রাগ বলা আছে, সুতরাং আপনি ডিউরিং প্রেগনেন্সি আপনি অ্যামলোডিফিন আপনি ইউজ করতে পারেন। অনেক সময় ব্লাড প্রেশার কন্ট্রোল করা যায় না, অ্যামলোডিফিন তো বেস্ট ড্রাগ, আপনি অ্যামলোডিফিন দিয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন। যেমন লেবেটোলল, মিথাইল ডোপা, এগুলো অনেক হাই ডোজে ইউজ করতে হয়, তারপর দেখবেন ব্লাড প্রেশার কন্ট্রোল হয়। সেক্ষেত্রে যেমন অ্যামলোডিফিন তো একটা ভালো একটা ড্রাগ ব্লাড প্রেশার কন্ট্রোলের। স্যার এক্স্যাক্টলি স্যার, আমি এই জিনিসটা যে অ্যামলোডিপিন ওয়াইডলি অ্যাভেলেবল, খুবই হুম ভালো স্যার, এবং ওয়াইড রেঞ্জের আমাদের দেশে আছে স্যার, এটা ডোজ হুম ইউজ করা যায় এবং খুবই পটেনশিয়াল স্যার। এইটা না করে পটেনশিয়াল স্যার, ড্রাগ। হ্যাঁ হ্যাঁ, আমরা স্যার নিপিডিবিন, লেবেটোলল এগুলা দেখা যাচ্ছে স্যার ডোজিং ঠিক মতো হয় না। হ্যাঁ আমরা ইয়েতে পড়ে যাই। এবং এই যে যেমন আমি যে পয়েন্ট গুলো নিয়ে আসছি আপনি দেখছেন তো, জেনেটিক জি স্যার, ভেরিয়েশন যেটা, জি দুইটা স্যার, জিনিস কিন্তু এখানে প্রেগনেন্সিতে, একটা হলো জেনেটিক ভেরিয়েশন, আর একটা হচ্ছে আপনার প্রেগনেন্সির জন্য যে অর্গানের অ্যাডাপ্টেশন হয়, সেই অ্যাডাপ্টেশনের জন্য আপনার ড্রাগের আপনার ইফেক্টের ক্ষেত্রে ভেরিয়েশন হচ্ছে। আপনার আমার যেটা অবজারভেশন, আমি তো ধরেন এই পয়েন্ট গুলো দেখার পর যেটা দেখলাম, আমরা কিন্তু অনেক সময় ল্যাবেটোলল দিয়ে পারি না, মিথাইল ডোপা দিয়ে কিন্তু কন্ট্রোল করা যায় না। এগুলো যে জেনেটিক এবং অ্যাডাপটিভ ভেরিয়েশনের জন্য অনেক হাই ডোজ দিলেও দেখবেন যে রোগী খুব বেশি রেসপন্স করে না। কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের অল্টারনেটিভ এই ড্রাগ গুলোর দিকে বিবেচনা নিতে হবে। যেমন আমার বেশি পছন্দ হয়েছে অ্যামলোডিপিনটা। জি যে স্যার। অ্যামলোডিপিন কারণ হচ্ছে প্রেশার কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে সবচেয়ে গুড ড্রাগ। এই সমস্ত ইনজেক্টেবল ড্রাগ হিসেবে আপনি যদি অ্যামলোডিপিন 10 মিলিগ্রাম দেন, দেখবেন ব্লাড প্রেশার কোথায় ফল করে জি যায়। স্যার, জি। আমি এইটাই আজকে স্যার পিক করছি স্যার, আপনার হ্যাঁ, অ্যামলোডিপিনটা প্রেগনেন্সিতে, এসিনিবিটরটা স্যার ল্যাকটেশনে স্যার, এটাই আজকে সবচেয়ে ভালো খুব লাগছে স্যার। ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার অ্যাটেনল দেখেন, অ্যাটেনল আপনি ইউজ করতে পারেন একেবারে কন্ট্রা ইন্ডিকেটেড। কিন্তু অ্যাটেনলটা আমাদের খেয়াল স্যার করে গাইনি দেখেন। ডাক্তাররা সেই যে ফিক্সোকার্ড দেয় স্যার, সে ওনাদের মাথায় ঢুকে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, তো এই যে ফিক্সোকার্ড কেমনি ইউজ করবেন, ফিক্সোকার্ডের ভিতরে থাকে কি অ্যাটেনল না? জি স্যার, অ্যাটেনল হ্যাঁ হচ্ছে আপনার একেবারে কন্ট্রাইন্ডিকেট, এটাকে ওরা রেড মার্ক করে দিচ্ছে। জি সুতরাং স্যার, আপনি অ্যাটেনল ইউজ করতেই পারবেন না কোনোভাবেই না। জি স্যার। থ্যাংক ইউ স্যার, এটা এটা আজকে এই দুইটা পিক করলেই স্যার কিন্তু অনেকটা হ্যাঁ, আমাদের চিকিৎসা সহজ হয়ে যাবে স্যার। অনেক সহজ হবে, কারণ হচ্ছে আমাদের দেখেন মেডিকেল কলেজগুলোতে কিন্তু প্রচুর আপনার কার্ডিওলজিস্টদেরকে প্রায় সময় কল দিচ্ছে এই সমস্ত পেশেন্ট গুলো ম্যানেজ করার জন্য, কিন্তু জি স্যার, প্রায় সময় এগুলো ফেস করা লাগে আমাদের। আমরা তো বেশি ফেস করি স্যার, আমরা যারা টার্সিয়ারি লেভেলের হসপিটালে যাই আমরা হ্যাঁ, থাকি সারাক্ষণ স্যার, আমরা এগুলো ফেস করি। ফেস করা লাগে। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা মানে ক্লোজ করে দিতে পারি। স্যার আসসালামু আলাইকুম স্যার, সুজন স্যার। না, হ্যাঁ সুজন বলেন। স্যার স্যার প্রিভিয়াসলি আমরা দেখলাম প্রিভিয়াস গাইডলাইন গুলো স্যার বলতো যে একটু ট্রিটমেন্ট শিডিউল থ্রেশহোল্ড ছিল স্যার হায়ার বিপি স্যার,
কিন্তু হ্যাঁ 2025 স্যার হ্যাঁ দ্য থ্রেশহোল্ড ইজ স্লাইটলি লিসেন ডিউ টু স্যার আমাদের আগে ফেয়ার ছিল যে ইউটেরো প্লাসেন্টাল যদি স্যার মানে কিসে ইনসাফিসিয়েন্সির হয় জন্য। স্যার। জি স্যার, এখন স্যার এটা কি কোনো স্টাডির আলোকে করছে নাকি স্যার, মানে একটু জানতে চাচ্ছিলাম স্যার যে এই যে অবশ্যই লর্ড এখন থ্রেশহোল্ড। আপনার যখন একটা গাইডলাইন তৈরি হয়, তারা হলো সব আপনার সব স্টাডি গুলো বড় বড় ট্রায়াল গুলোর উপর বিশেষ করে কিন্তু করা হয়, এবং এটা অনেক ইজি হয়েছে। আপনি দেখবেন এই যে আমি যে জিনিসটা প্রেজেন্ট করছি, এখানে কিন্তু একেবারে সহজ ব্লাড প্রেশার ম্যানেজমেন্টে দেখেন একটা পয়েন্ট ওরা দিয়ে দিচ্ছে যে 140/90 নিচে আমাকে রাখতে হবে, তাই না? কিন্তু আগে ছিল কিন্তু অনেক স্টেপ স্টেপ ছিল, এগুলো মুখস্থ রাখা মনে রাখা কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল আগে যে ম্যানেজমেন্ট ছিল। কিন্তু আমি এই জন্য এইটাকে আমি পিক করছি শুধু এই কারণে যে ব্লাড প্রেশারটা আপনি দেখেন দুইটা ভাগেই শুধু ওরা ভাগ করে নিচ্ছে। একটা হচ্ছে 160 সিস্টোলিক আর হলো 110 ডায়াস্টোলিক। এর উপরে হলো একটা গ্রুপ যেটা হলো সিভিয়ার, আরেকটা গ্রুপ করে নিয়ে আসছিল 140 থেকে 159, আর হচ্ছে 90 থেকে 109। এই গ্রুপটা আপনি শুধু বাসায় ম্যানেজ করতে পারবেন, ওদেরকে আপনি প্রেশার ওষুধ দিবেন, ম্যানেজ করবেন, যদি না তার কোনো অন্য কোনো সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া ফিচার টিচার না আসে। আর আপনার যখন সিভিয়ার হবে তারও একই রকম ক্রাইটেরিয়া, যে নামে নিয়ে দুইটার ক্ষেত্রে একই, আপনাকে নামে কোথায় নিতে হবে 140/90 নিচে আপনাকে নামে নিয়ে আসতে হবে। একেবারে ওরা ফ্লো চার্ট দিয়ে দিচ্ছে 2025। যেমনটা অনেক জি স্যার। সিম্পলিফাইড করা হয়েছে, মানে প্রেগনেন্সিতে হাইপারটেনশন ম্যানেজ করা যে কি জটিল ছিল আগে, আগের যে সিস্টেম গুলো, আগের আমার লেকচার গুলো দেখলে আমার নিজেরই মাথা গরম হয়ে যেত। এখন যে ইএসসি 2025, ওরা আপনার হাইপারটেনশন লেভেলটা গোলটাও খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে আপনার ড্রাগ গুলোকে খুব সুন্দরভাবে আপনাকে সাজিয়ে দিচ্ছে যে কোন কোন ড্রাগ গুলো আপনি ইউজ করতে পারবেন, একেবারে সিম্পলিফাইড করে দিচ্ছে জিনিসটা। জি স্যার। স্যার আজকে স্যার আরেকটা স্যার জিনিস আমাদের আজকে দেশে আরেকটা জিনিস বলছেন স্যার স্যার, হুম। ওই যে সিভিয়ার হাইপারটেনশন হইলে স্যার কিন্তু 15 মিনিট অ্যাপারেটাস কিন্তু আরেকবার দেখতে হবে স্যার। অনেকে স্যার ওই যে হ্যাঁ একবার দেখেই স্যার সিদ্ধান্ত দিয়ে পেশেন্টকে চলে যায় স্যার, এটাও কিন্তু হ্যাঁ, এই যে ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস দেখেন, এই যে ডেফিনিশনটা ওরা সেট করছে, দেখেন কয়েকটা লাইনে কিন্তু ডেফিনিশনটা কি সুন্দর করে সাজিয়ে দিছে, যে আপনার যখন সিভিয়ার হবে সেগুলো 15 মিনিটের ভিতরে, তাই তো আপনার সিদ্ধান্ত নেবেন। কিন্তু যেটা নন সিভিয়ার সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেকেন্ড একটা সেটিং এ আপনি যে জাস্ট মেপে যদি দেখেন যে সেকেন্ড সেটিং ও আপনার বেশি থাকে আরেকদিন, তাহলে আপনাকে ওটা হাইপারটেনশন লেভেল করবে। এবং খুব সুন্দর, মানে আমার একটা ডেফিনেশনটাও খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিচ্ছে, একেবারে ডায়াগনোসিস করা অনেক ইজি। স্যার আমাদের দেশে যে রোগীদেরকে আমরা ম্যানেজ করি, আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি আর কি স্যার। জি তো আমরা রোগীরা দেখি যে সচেতন না। আমরা কথার কথা তা একটা রোগীকে চালালাম এসি ইনহিবিটর, সে কখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে সে অত জানে না, অথবা অপরিকল্পিত ভাবে প্রেগনেন্ট হয়। ওই হিসাবে আমরা আহ, যাদের মানে রিপ্রোডাক্টিভ এইজ, এই এইজের জন্য আলাদাভাবে আমরা সেফ ড্রাগটা কন্টিনিউ শুরু শুরু থেকেই যদি চালু করি, এটা বেটার কিনা, বা এটা কেমন আপনার দৃষ্টিতে স্যার? না, আপনার আপনার ওপিনিয়ন গুড, যে যাদের প্রেগনেন্সি ইয়েতে আপনার আগে শুরু করতে পারেন, কিন্তু কথা হচ্ছে জি স্যার। ড্রাগের আপনার যখন হাইপারটেনশন গাইডলাইন দেখবেন, জি বেস্ট স্যার। ড্রাগ গুলো যেমন এসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়াবেটিস, জি স্যার। এই তিনটেই তো ড্রাগ। এর বাইরে জি কিন্তু স্যার। ড্রাগ না হাইপারটেনশন ম্যানেজমেন্ট। এখন আসেন, জি স্যার। আপনি একটা বেস্ট ড্রাগ যেটা হচ্ছে টার্গেট অর্গান ড্যামেজ প্রিভেন্ট করে, সেই ড্রাগ তো বন্ধ রাখতে পারবেন না। এখন আসেন, আপনি যদি আমি লেকচারটা আরেকবার খেয়াল করেন দেখবেন যে এসি ইনহিবিটর, এআরবি হলো সেকেন্ড এন্ড থার্ড টাইমেস্টার থেকে হলো সবচেয়ে বেশি খারাপ, বুঝছেন তো? জি স্যার। জি সবচেয়ে স্যার। বেশি প্রবলেমেট করা হলো সেকেন্ড এন্ড থার্ড টাইমেস্টার। এখন ধরেন কেউ যদি প্রেগনেন্ট হয়ে যায়, তার জি সে স্যার। যদি তার কিন্তু সুযোগ আছে, সে 12 সপ্তাহ জি স্যার। পর্যন্ত তার টাইম আসে, 12 সপ্তাহ ভিতরে খেলেই তো সমস্যা হচ্ছে না, এর জি ভিতরে স্যার। তো সে একজন ডাক্তারের কাছে যাবেই, বন্ধ হয়ে যাবে, বুঝছেন তো? যার জি স্যার। জন্য হচ্ছে কি আপনি খেয়াল করে দেখবেন এসি ইনহিবিটর, এআরবি এত বেশি ইউজ হচ্ছে, কিন্তু এত বেশি কি টেরাটোজেনিক ইফেক্ট নিয়ে কি বাচ্চা জন্মগ্রহণ করে? করে না। এর জি কারণ স্যার। কি? কারণ হচ্ছে এই যে ফার্স্ট ট্রাইমেস্টার সেফটি পিরিয়ডে সে তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ড্রাগটা চেঞ্জ হয়ে যায়। জি স্যার। তবে আপনার ওপিনিয়নটা একটু ভালো। আমরা জি করতে স্যার। পারি যে যার ক্ষেত্রে যেমন এরকম রিপ্রোডাক্টিভ এজে যদি কোনো ফিমেল আসে, তাকে একটু জি স্যার। বলে দেওয়া যে আপনি যদি কনসিভ করেন, আপনাকে অবশ্যই প্রেশারের ওষুধটা আবার রিভিউ করতে হবে, আপনি এসে ওষুধটা ঠিক করে নিতে হবে, এই ওষুধ খাওয়া যাবে জি না, স্যার। এভাবে একটা জি স্যার। জি অবশ্যই স্যার। ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া উচিত রোগীকে।
জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমার মনে হয় আর যদি কোনো আলোচনার কিছু না থাকে তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি, আমি চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।